আমি আর কিছুক্ষণের মধ্যেই মারা যাব। তোমরা কেউ কান্নাকাটি করবা না। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। হামিদ ভাই বলছিলেন, কথাটা শুনে ওনার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ লোকটার কথা শুনে আশেপাশে কেউ অবাক হয়নি, যেন সবাই আগেই জানতো কি হচ্ছে। হামিদ ভাই তখন চারদিকে তাকিয়ে দেখেন কিছু দূরে দূরে শত কালো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। আপনাদের সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে আরও একটি চমৎকার ঘটনা নিয়ে হাজির হয়েছি আজকের এপিসোডে। আশা করব আজকের যে ঘটনাটি আছে সেটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা যেখান থেকে আমাদের হন্টেড স্টুডিও শুনছেন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের এপিসোডগুলি এবং কেমন লাগছে আমাদের ঘটনাগুলি। এবং আপনার কাছেও যদি এই ধরনের ভৌতিক ঘটনা থাকে, আপনিও কিন্তু আপনার ঘটনা আমাদের শোতে পাঠিয়ে দিতে পারবেন। আপনার ঘটনা হয়তো বা আমি পড়ে শোনাবো, কিংবা চাইলে আপনি ভিডিও রেকর্ড করেও আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে, যেটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। আজকে খুব চমৎকার একটি ঘটনা আমি পেয়েছি এবং এই ঘটনাটি নিয়ে আমি বেশ উদ্গ্রীব হয়ে আছি সত্যি কথা বলতে, কারণ আমার কাছে মনে হয় এই ঘটনাটি আপনাদের সবার কাছে বেশ অন্যরকম লাগবে এবং আমি এই ধরনের ঘটনা এর আগে কখনো শুনিনি। সো তিনি যেভাবে লিখেছেন, খুব সুন্দর করে আসলে ঘটনাটি বর্ণনা করেছেন, খুব সুন্দর করে তিনি লিখেছেন। সো আমি আশা করব এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আমি সরাসরি চলে যাব ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাবো। আশা করি ভালো আছেন ইব্রাহিম ভাই। আজ আমি যে ঘটনাটা আপনাকে পাঠাচ্ছি এটা আমার নিজের ঘটনা না। ঘটনাটা ঘটেছিল আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে। ওনার নাম হামিদ ভাই। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। আমি ওনার মুখ থেকে ঘটনাটি শুনেছি। এত বছর পরেও উনি যখন ঘটনাটা বলছিলেন তখন মনে হচ্ছিল উনি এখনও সেই রাতটার ভয় পুরোপুরিভাবে ভুলতে পারেননি। আমি চেষ্টা করব ওনার কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবেই ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরতে। তখন হামিদ ভাইয়ের গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা ছিল। তবে শুধু ব্যবসা বললে ভুল হবে, কারণ উনি নিজেই বেশিরভাগ ট্রিপে গাড়ি চালাতেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মানুষ নিয়ে যেতেন। অনেক রাতে, অনেক নির্জন রাস্তা, অনেক ধরনের যাত্রী, সবই উনার পরিচিত ছিল। তাই সহজে কোনো কিছুতে ভয় পাওয়ার মানুষ উনি ছিলেন না। ঘটনাটা বর্ষাকালের। সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছিল। সন্ধ্যার পর আকাশ আরও ভারী হয়ে যায়। সেদিন হামিদ ভাই বাসাতেই ছিলেন। ওনার তেমন কোনো বুকিং ছিল না। রাতের দিকে একটা ফোন আসে। একজন বয়স্ক লোক খুলনা যাওয়ার জন্য গাড়ি চাইছিলেন। কথা বলে ভাড়া ঠিক হয়ে যায়। লোকটা বলছিলেন বৃহস্পতিবার রাতে কয়েকজন মানুষ মিলে খুলনা যাবেন। নির্ধারিত সময় হামিদ ভাই গাড়ি নিয়ে পৌঁছে যান। সেখানে গিয়ে উনি দেখেন একজন সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। মাথায় সাদা টুপি, মুখ ভর্তি সাদা দাড়ি। ওনার সাথে আরো কয়েকজন মানুষ ছিলেন। সবাই বয়সে বেশ বড়, দেখতে খুব ভদ্র এবং ধর্মপ্রাণ মানুষের মতো লাগছিল। গাড়িতে ওঠার আগেই সেই সাদা দাড়িওয়ালা লোকটা হামিদ ভাইকে ডেকে বললেন, আপনি যদি কিছু মনে না করেন অজু করে নেন। কথাটা শুনে হামিদ ভাই একটু অবাক হয়ে গিয়েছিলেন, কারণ কোনো যাত্রী কখনো ড্রাইভারকে এভাবে অজু করতে বলে না। তবে উনি বিষয়টাকে খারাপভাবে নেননি। ভেবেছিলেন হয়তো খুব ধার্মিক মানুষ, তাই বলছেন। উনি অজু করে ফিরে এলেন। পরে উনি বলছিলেন, এখন মনে হয় ওই কথাটাই পুরো ঘটনার প্রথম অস্বাভাবিক ইঙ্গিত। অজু করে এসে দেখলেন সবাই গাড়িতে উঠে বসেছে। হামিদ ভাই গাড়ি চালানো শুরু করলেন। প্রথম দিকে সব কিছুই স্বাভাবিক ছিল। ঢাকা শহর পেছনে পড়ে যাচ্ছিল, বাইরে বৃষ্টির আবহাওয়া, গাড়ির ভেতরে অদ্ভুত একটা নীরবতা। হামিদ ভাই বলছিলেন, এতজন মানুষ একসাথে ভ্রমণ করছে অথচ কেউ কোনো কথা বলছে না। শুধু মাঝে মাঝে খুব নিচু স্বরে কেউ যেন কিছু পড়ছিল, হয়তো কোনো দোয়া বা কোরআনের আয়াত। ঢাকা পেরিয়ে মানিকগঞ্জের দিকে যাওয়ার পর হামিদ ভাই একটা জিনিস খেয়াল করলেন, গাড়ির ভেতরে আতরে গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রথমে উনি ভাবলেন যাত্রীদেরকেও হয়তো আতর ব্যবহার করছেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যে গন্ধটা এতটা তীব্র হয়ে যায় যে মনে হচ্ছিল পুরো গাড়িটা আতরের ঘ্রাণে ভরে গেছে। হামিদ ভাই বিষয়টা নিয়ে তখনও বেশি কিছু ভাবেননি। গাড়ি এগিয়ে যাচ্ছিল। আরিচা পার হওয়ার পর রাত আরও গভীর হয়ে যায়। রাস্তা প্রায় ফাঁকা। হামিদ ভাই স্বাভাবিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ এক সময় ওনার চোখ রিয়ার ভিউ মিররের দিকে যায়। তারপরেই ওনার বুকের ভেতরটা কেঁপে ওঠে। উনি আবার মিররের দিকে তাকান। তারপরও একই জিনিস দেখেন, পেছনের সিটগুলো ফাঁকা, একদম ফাঁকা, কেউ নেই। অথচ উনি নিশ্চিত ছিলেন কয়েক মুহূর্ত আগে সেখানে 6 জন মানুষ বসেছিল। হামিদ ভাই বলছিলেন ওনার হাত কাঁপতে শুরু করেছিল। উনি বিশ্বাসই করতে পারছিলেন না উনি কি দেখছেন। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, আপনি ঘাবড়াবেন না। হামিদ ভাই তখন জমে যান, কারণ মিররে কাউকে দেখা যাচ্ছিল না, কিন্তু কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল। তারপর আবার সে কণ্ঠস্বর বলল, পেছনে তাকাবেন না,
হামিদ ভাই বলছিলেন ওনার তখন পেছনে তাকানোর সাহসই হচ্ছিল না। এরপর লোকটা বলল, আর কিছুক্ষণ পর যদি হাড় ভাঙার শব্দ শুনতে পান ভয় পাবেন না, যারা আপনাকে সালাম দেবে তাদের সালামের উত্তর দিবেন। হামিদ ভাই তখন বুঝে গিয়েছিলেন এখানে যা ঘটছে কিচ্ছু স্বাভাবিক ছিল না। উনি গাড়ি চালিয়েই যাচ্ছিলেন। কিছুক্ষণ পর পাশ থেকে আরেকজন লোক বললেন, আমরা এখন একটা মসজিদে যাব, আপনি সেখানে ইমামতি করবেন। হামিদ ভাই অবাক হয়ে বললেন, আমি ইমামতি করব? লোকটা বললেন, হ্যাঁ, আপনি প্রস্তুতি নেন। হামিদ ভাই পরে বলছিলেন তখন ওনার মনে হচ্ছিল উনি যেন জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। সব কিছু ঘটছে কিন্তু উনি কিছুই বুঝতে পারছেন না। এর কিছুক্ষণ পর আকিজের ফ্যাক্টরি পার হওয়ার আগে ওনাকে একটা রাস্তার দিকে যেতে বলা হয়। রাস্তাটা ছিল কাঁচা। হামিদ ভাই গাড়ি ঘুরিয়ে সেই রাস্তার মধ্যে ঢুকে পড়েন। রাস্তার মধ্যে ঢোকার কিছুক্ষণ পরেই উনি একটা ফুলের ঘ্রাণ পান। আতরের গন্ধের সাথে মিশে অদ্ভুত সুন্দর একটা ফুলের ঘ্রাণ। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, গাড়ির হেডলাইট ছাড়া আর কোনো আলো নেই। হঠাৎ উনি দেখতে পান রাস্তার দুই পাশে সারি সারি কবর, কিন্তু কবরগুলো সাধারণ কোনো কবরের মতো ছিল না, অনেক লম্বা, আর প্রতিটা কবরের সামনে আরবি লেখা। হামিদ ভাই বলছিলেন তখন ওনার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল, আমি কোথায় আসলাম? এমন জায়গা তো বাংলাদেশের কোথাও দেখিনি। গাড়ি আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর সামনে একটা বিশাল বিল্ডিং দেখা যায়। হামিদ ভাই নিচে নামলেন। গাড়ি থেকে নামার পর ওনার মনে হলো উনি আর স্বাভাবিক কোনো জায়গায় নেই। কিভাবে বুঝেছিলেন সেটা উনি নিজেও বলতে পারলেন না। শুধু মনে হচ্ছিল এটা বাংলাদেশ না, এমনকি এটা কোনো পৃথিবীর কোনো পরিচিত জায়গা না। এরপর ওনাদের মধ্যে একজন সামনে এগিয়ে এসে বাকিদের উদ্দেশ্যে বললেন, আমি আর কিছুক্ষণের মধ্যেই মারা যাব, তোমরা কেউ কান্নাকাটি করবা না, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। হামিদ ভাই বলছিলেন কথাটা শুনে ওনার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ লোকটার কথা শুনে আশেপাশে কেউ অবাক হয়নি, যেন সবাই আগেই জানতো কি হচ্ছে। হামিদ ভাই তখন চারদিকে তাকিয়ে দেখেন কিছু দূরে দূরে শত কালো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। পুরো পরিবেশটা এত অস্বাভাবিক ছিল যে ওনার মনে হচ্ছিল উনি কোনো স্বপ্নের মধ্যে আছেন। এরপর একজন এসে ওনাকে অজু করতে বলেন। হামিদ ভাই অজু করলেন। অজু শেষ হওয়ার পর একজন ওনাকে বললেন, আপনি সোজা মিম্বরের দিকে চলে যান, ভুলেও পিছনের দিকে তাকাবেন না। হামিদ ভাই মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের ভেতর খুব সুন্দর ছিল। উনি তখন এতটাই ভয় পেয়েছিলেন যে কোনো কিছু না ভালো মতো খেয়াল করতে পারছিলেন না। উনি সামনে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। নামাজ পড়ানোর সময় হঠাৎ পেছন থেকে শব্দ আসতে শুরু করে, হাড় ভাঙার মতো শব্দ। হামিদ ভাই বলছিলেন শব্দগুলো এতটাই পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল ঠিক পেছনেই হচ্ছে, কিন্তু উনি পেছনে তাকাননি, কারণ ওনাকে বারবার নিষেধ করা হয়েছিল। পুরো নামাজের সময় মাঝে মাঝে সেই শব্দ শুনতে পাচ্ছিলেন। অবশেষে ফজরের নামাজ শেষ হয়। নামাজ শেষে সেই লোকটা আবার সামনে এসে দাঁড়ালেন। তারপর শান্ত গলায় বললেন, আমার সময় হয়ে গেছে। এরপর তিনি কাফনে কাপড় পরে মসজিদের সামনে শুয়ে পড়লেন। হামিদ ভাই তাকিয়েছিলেন। হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো। ঠিক কী ধরনের শব্দ এটা সেটা উনি কখনো বুঝিয়ে বলতে পারেননি। তারপর সব নিস্তব্ধ হয়ে যায়। আর কয়েক সেকেন্ড পর চারপাশে কান্নার শব্দ শুরু হয়। হামিদ ভাই দেখলেন লোকটাকে একটা খাটিয়ায় তোলা হচ্ছে, কিন্তু খাটিয়াটা দেখে উনি আরও ভয় পেয়ে গেলেন, কারণ খাটিয়াটা অস্বাভাবিক লম্বা, সাধারণ মানুষের জন্য যতটুকু দরকার তার থেকেও বেশি লম্বা। এরপর জানাজার প্রস্তুতি শুরু হয়। হামিদ ভাই বলছিলেন তখন ওনার মনে হচ্ছিল আশেপাশে কাউকে মানুষ বলে মনে হচ্ছে না। তারা মানুষের মতো দেখতে, মানুষের মতো কথা বলছে, কিন্তু কেন জানি ওনার মনে হচ্ছিল এরা মানুষ না। উনি পুরো জানাজা এবং দাফনের কাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিন্তু কিভাবে সময় পার হচ্ছিল সেটা উনি বুঝতে পারছিলেন না। সবকিছু যেন ঘোরের মধ্যে ঘটছিল। দাফন শেষ হওয়ার পর ওনার হঠাৎ মনে হলো গাড়িটার কথা। উনি দ্রুত গাড়ির দিকে হাঁটলেন, গাড়িতে উঠে বসে স্টার্ট দিলেন। আর ঠিক তখনই সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটে। হামিদ ভাই বলছিলেন গাড়িটা স্টার্ট দেওয়ার পর উনি কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছিলেন। চোখ খুলেই দেখেন উনি আর সেই জায়গাতেই নেই। উনি দাঁড়িয়ে আছেন হারিচা ফেরিঘাটে। চারপাশে স্বাভাবিক পরিবেশ, স্বাভাবিক মানুষ, স্বাভাবিক পৃথিবী। মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি, কিন্তু ওনার কাছে সব কিছু বাস্তব ছিল। উনি পরে বলছিলেন সেই ঘটনার পর উনি আর কখনো ঢাকার বাইরে দীর্ঘ ট্রিপে যেতে চাননি। ঘটনাটা ওনাকে মানসিকভাবে খুব খারাপভাবে প্রভাবিত করেছিল। অনেকদিন অসুস্থও ছিলেন। সবচেয়ে বড় সমস্যা ছিল উনি কাউকে ঘটনাটা বললে মানুষ বিশ্বাস করতো না। কিন্তু আজও ওনার বিশ্বাস সেদিন যাদের গাড়িতে তিনি তুলেছিলেন তারা মানুষ ছিল না, খুব সম্ভবত তারা জিন ছিল। আর কোনো এক কারণে তারা ওনাকে তাদের জগতে কোনো এক অজ্ঞাত কারণে এক অজ্ঞাত জানাজা এবং দাফনের সাক্ষী বানিয়েছিল। সেদিনের কয়েক ঘন্টা উনি এই পৃথিবীতে ছিলেন না। এই ছিল হামিদ ভাইয়ের ঘটনা। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে হন্ট স্টুডিওতে পড়ে শোনাতে পারেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ঘটনাটি লেখার জন্য এবং চমৎকারভাবে ঘটনাটি বর্ণনা করার জন্য।
এবং এত সুন্দর ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের সবার কাছে এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হয় এই ঘটনাটি আপনারা এর আগে কখনো শুনিনি। মানে এই ধরনের ঘটনা আসলে শুনতে পাওয়া যায় না। এটা মানে আমি যখন পড়ছিলাম আমার কাছেও বেশ গা শিউরে ওঠার মতো ঘটনা মনে হয়েছিল, যার কারণে এই এপিসোডে আমি এই ঘটনাটি আপনাদের সবার সামনে পড়ে শোনালাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের এই ঘটনা। আমি আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং হন্টেড স্টুডিওর সাথেই থাকুন। এবং আমি ইব্রাহিম ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হন্টেড স্টুডিওর সাথে থাকার জন্য। ভয়ের রাজ্যে হারিয়ে যান। আল্লাহ হাফেজ।